দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনকে নিয়ে যে নাটক চলছে, সে মুহূর্তে দেশের অর্থনীতির কি অবস্থা? গত ১৬ মাসে অর্থনৈতিকভাবে আপনার পরিবার সামলাতে কি আপনি হিমশিম খাচ্ছেন? দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এসব তো প্রতি বছরই হচ্ছিল। তাই এখন যে জিনিসপত্রের দাম বাড়ছে বা মুদ্রাস্ফীতি হচ্ছে, এটা স্বাভাবিক, তাই না? গত কয়েক বছর ধরে মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম বাড়া নিয়ে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠে যাওয়ার অবস্থা ছিল। সেটা নিয়ে আমরা সবাই অনেক চিৎকার চেঁচামেচি করেছি। সেটাও নিশ্চয়ই অনেকে ভাবছেন। ঠিক তাই। মুদ্রাস্ফীতি গত কয়েক বছর ধরে একটি সমস্যা। তবে নতুন সরকারের কাছ থেকে আপনাদের আশা ছিল এই মুদ্রাস্ফীতি কমবে, জিনিসপত্রের দাম কমবে এবং সেখানে আপনারা দারুণ হতাশ হয়েছেন। তাই না? যাই হোক, আওয়ামী লীগ যদি সরকারে থাকতো এখন যদি ক্ষমতায় থাকতো, মুদ্রাস্ফীতি কমাতে হয়তো তাদেরও বেশ বেগ পেতে হতো। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় এই সরকারের আমলের মুদ্রাস্ফীতিটা মরণঘাতী। আসুন কেন একটু সেটা জানি। গত ১৬ মাস ধরে আমরা ধরেন যে একের পর এক কারখানা বন্ধ হতে দেখেছি। রাজস্ব ঘাটতি পূরণের জন্য সরকার কি করলো? ব্যাংক লোনে অতিরিক্ত সুদ আরোপ করলো। ফলে ব্যাংকগুলো ঋণ নিতে পারছে না। তারপর ধরুন যে রাজনৈতিক অস্থিরতার কারণে অর্ডার আসছে না বিদেশ থেকে। তারপরে ধরুন যে জ্বালানি শক্তি ইত্যাদি বিভিন্ন কারণে কারখানাগুলো বন্ধ আছে। তো গ্যাস সংকটের কারণে বিভিন্ন কলকারখানার উৎপাদন বলা হচ্ছে যে প্রায় ৪৪% কমে গেছে। কয়েকটি ডেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ধরুন যে এই ডেটাগুলো থেকে আপনারা দেখবেন যে জুলাই সন্ত্রাসের ১ বছরের মাথায় ধাপে ধাপে কতগুলো কারখানা বন্ধ হয়েছে এবং কত হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছে। ৪ অগস্টে গাজীপুরে ১ বছরে ৭২টি কারখানা বন্ধ হয়েছে, বেকার হয়েছে ৭৬,০০০ শ্রমিক। ১৩ই আগস্ট একটা খবর এসেছে, বলেছে যে ৩৫৩টি কারখানা বন্ধ হয়েছে, ১৬ লাখ শ্রমিক বেকার হয়েছে। সেপ্টেম্বরের দিকে আমরা জেনেছি যে নার্সার প্রায় ১৬টি কারখানা বন্ধ হয়েছে এবং ৩০,০০০ শ্রমিক কাজ হারিয়েছে। অক্টোবরে দেখুন কতগুলো খবর। অক্টোবরের ১ তারিখে খবর করেছে যে ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, গাজীপুর এবং গাজীপুরে ২৪৫টি কারখানা বন্ধ হয়েছে। অক্টোবরে আরেকটি খবর এসছে যে ২০২৪-এর অগস্ট থেকে ২০২৫-এর সেপ্টেম্বর পর্যন্ত গাজীপুরে ১১৫টি কারখানা বন্ধ হয়েছে, ৮২,০০০ শ্রমিক বেকার হয়েছে। অক্টোবরে আরেকটি খবর এসেছে, বিজিএমইএ বলেছে যে ১৪ মাসে ১৮২ কারখানা বন্ধ হয়েছে, চাকরি হারিয়েছে ১১ লাখের কাছাকাছি। ৯ অক্টোবর বিজিএমআই এর প্রেসিডেন্ট বলেছেন যে ওনার এলাকাতেই ৪৩টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং উনি আরো বলেছেন অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে। ১২ই অক্টোবর একটি খবরে বলা হয়েছে ১৫০টি কারখানা বন্ধ হয়ে গেছে, হাজারো শ্রমিক বেকার হয়ে গেছে। ২৪ অক্টোবর বলা হয়েছে চট্টগ্রামে ২২টি সড়ক পোশাক কারখানা বন্ধ হয়েছে এবং অক্টোবরে আমরা আরো একটি খবর দেখেছি যে চট্টগ্রামে প্যাসিফিকের ৮টি কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, ৩৫,০০০ কর্মচারী শ্রমিক বেকার হয়ে গিয়েছিল। পরে জেনেছি যে কারখানাটি খুলেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে ঠিকমতো জানি না এই কারখানাটিতে কি হচ্ছে। এছাড়া ধরুন যে ফ্যাক্টরি মালিকদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখার কারণে তাদের কারখানাগুলো যে শ্রমিকগুলো আছে তাদের বেতন ভাতা দিতে পারছে না। অনেক ব্যবসায়ীকে হয়রানি করা হচ্ছে, অনেকে মামলা হামলার শিকার হয়ে অবরুদ্ধ আছেন জেলে, বিদেশে ব্যবসা বিনিয়োগ বৈঠকে অনেক অংশ নিতে পারছেন না এবং এক তথ্য অনুযায়ী দেশি বিদেশি বিভিন্ন গ্রুপের প্রায় ৩০০ কোম্পানি হয় ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অথবা বন্ধ করার প্রক্রিয়ায় আছে। তো গত ১৬ মাসে দর্শক ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য শিল্পাঞ্চলে ঠিক কতগুলো কারখানা বন্ধ হয়েছে তার সঠিক হিসাব ঠিক আমি আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না। আমি বেশ চেষ্টা করেছিলাম। আমি যে সংখ্যাগুলো আপনাদের দেখালাম সেগুলো যদি আপনারা
একসাথে যোগ করে বলতে চেষ্টা করেন বা আমি বলতে চেষ্টা করি, সেগুলো একটু একটু ভুল হবে, কারণ আমি শিওর যেগুলোর মধ্যে ওভারল্যাপিং আছে। তো এই খবরগুলো সম্পর্কে আমরা শুধু এতটুকুই বলতে পারি যে এই হিসাবগুলো অক্টোবরের 2025 সালের অক্টোবর পর্যন্ত, এর পরে আরো 3 মাস পার হয়েছে। এই 3 মাসে নিশ্চয়ই আরো কারখানা বন্ধ হয়েছে, আরো শ্রমিক বেকার হয়েছে, এবং এক হিসাব মতে প্রায় 30 লাখ মানুষ চাকরি হারিয়েছে। তো দর্শক, এই কারখানাগুলো যে সবই পোশাক কারখানা তা নয়, সিমেন্ট, ইস্পাত, কাগজ শিল্প ইত্যাদি নানা ধরনের কারখানা এগুলোর মধ্যে আছে। আবার এখানে যে শুধু বড় আকারের কারখানাগুলোর কথাই আমি আপনাদের জানালাম, এগুলোর পাশাপাশি কিন্তু ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প কারখানাও অনেক রয়েছে। তার সংখ্যাটাও আমি এখনো জানতে পারিনি কতগুলো বন্ধ হয়েছে, তবে সংখ্যাটা একেবারেই ছোট নয়। তো এক হিসাব মতে সিএমএসএমই মানে কটেজ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, বাংলায় যাকে বলে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা উদ্যোগ, এগুলোর সংখ্যা প্রায় 78 লাখ। এগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং হাজারো কর্মসংস্থান সৃষ্টি করে, বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখে এবং জিডিপিতে তাদের অবস্থান 1/4 একটু খেয়াল করবেন। তো আমাদের মোট শ্রমশক্তির 40% এসব শিল্পের সাথে জড়িত। তাদের বড় অংশই এখন সংকটে আছে। সময় মতো ঋণের কিস্তি পরিশোধ, উচ্চ সুদে ব্যাংক ঋণ নেওয়াটা ক্রমেই তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত আমি আপনাদের যদি একটু খেয়াল করে থাকেন, আমি আপনাদের 2 ধরনের শ্রমিকের চাকরি হারানোর কথা জানালাম। বড় কারখানার শ্রমিক মানে পোশাক এবং অন্যান্য বড় কারখানার শ্রমিকদের কথা, এবং ক্ষুদ্র, কুটির এবং মাঝারি কারখানার শ্রমিক এবং শ্রমিকদের কথা। একটু খেয়াল করবেন, এরা কিন্তু নিম্নবিত্ত শ্রেণী আমাদের দেশের। হ্যাঁ, তো পত্রপত্রিকা ঘাটাঘাটি করে যে মানুষগুলোর কথা আপনারা শুনবেন না, তারা হলো এই সব কারখানার মধ্য কর্মচারী বা কর্মকর্তাদের কথা। ধরেন, একটি কারখানার মালিক এবং শ্রমিকদের মধ্যে বিরাট আরেকটি কিন্তু কর্মচারী শ্রেণী থাকে, কর্মকর্তা শ্রেণী থাকে, যারা কোম্পানির ফাইন্যান্স দেখে, ম্যানেজমেন্ট দেখে, অডিট এবং বাজেট দেখে, হিউম্যান রিসোর্স সম্পর্কিত ইস্যুগুলো দেখে। তো এই সংখ্যাটি কিন্তু বেশ বড়। তো একটি কোম্পানি বা কারখানা যখন বন্ধ হয়ে যায়, তার মানে শ্রমিকদের পাশাপাশি কিন্তু এই এই মধ্য জায়গায় যে কর্মচারী বা কর্মকর্তারা আছে, তাদেরও কিন্তু চাকরি চলে যায়, তাদেরও চাকরি চলে গেছে। এরা সমাজের মধ্যবিত্ত শ্রেণী। তো এই মধ্যবিত্ত শ্রেণীটির সংখ্যা আমরা কেউ জানি না, কেউ তাদের নিয়ে কথা বলে না, তারাও তাদের নিয়ে কথা বলে না। তো 3 ধরনের চাকরি হারানো মানুষের কথা তো বললাম। এবার আসি চতুর্থ শ্রেণীটির কথা। এরা ক্ষুদ্র ব্যবসায়ী। কারখানার শ্রমিকদের উপর তাদের দোকান চলে, মুদি দোকান, খুচরা জামা কাপড়, প্রসাধনী বিক্রি করে এরা, আরো অনেক ছোট ছোট জিনিসপত্র বিক্রি করে। তো শ্রমিকদের আয় রোজগারের উপরই তাদের দোকানগুলো চলে। তো শ্রমিকদের আয় রোজগারের উপর যেহেতু ভাটা পড়েছে, ভোক্তার চাহিদা যেহেতু কমে গেছে, তো অনেক এই ধরনের ক্ষুদ্র এবং মাঝারি দোকানদাররা, ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। অনেক এলাকায় দলে দলে এই শ্রমিকেরা গ্রামের বাড়িতে চলে গেছে, মানে যারা কারখানায় কাজ করত। তাই এই বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাওয়া ছাড়া, এই ক্ষুদ্র ব্যবসাগুলো বন্ধ হয়ে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় ছিল না। মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় দেশের আভ্যন্তরীণ বাজারে পণ্য বিক্রিতে যে বড় ধরনের ধস পড়েছে, এটি আর বলার অপেক্ষা রাখে না। যার ফলে কি হয়েছে, একদিকে যেমন কারখানার উৎপাদন কমেছে, অন্যদিকে অবিক্রিত পণ্যের মজুদও কিন্তু বাড়ছে। চারদিকে ধস, তাই না? পঞ্চম শ্রেণীটির কথা যদি আমি বলতে চাই, তাহলে আমি আপনাদের সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। উন্নয়নমূলক কাজ বলতে জনগণের আর্থসামাজিক
উন্নতির জন্য যে ধরনের প্রকল্পগুলো হাতে নেওয়া হয় সেগুলোকে বোঝায়। যেমন ধরুন স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, রেল, মেট্রো, জ্বালানি, পানি ব্যবস্থাপনা ইত্যাদি সব কাজগুলোকে ও জনগণের আর্থসামাজিক কাজের জন্য উন্নয়নমূলক প্রকল্পগুলো গ্রহণ করা হয়। তো এই উন্নয়নমূলক প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ কিন্তু করে বিভিন্ন বেসরকারি খাত, যেখানে ধরেন যে নানা ধরনের কর্মসংস্থানের সৃষ্টি হয়, শ্রমিকের নিয়োগ হয়, তাদের খাদ্য সরবরাহ করা হয়। সবই একটি সাপ্লাই চেইনের মতো আপনারা বলতে পারেন। তো এই সরকারের আমরা দেখেছি যে পুরো সময়টাতেই আগের সরকারের যে উন্নয়নের কাজগুলো ছিল সেগুলো থেমে গিয়েছে অথবা ঠিকমতো বাস্তবায়ন হয়নি। অন্যদিকে নতুন করে কোনো উন্নয়নমূলক কাজ তারা শুরু করেনি। ফলে যে এই জায়গাটিতেও কিন্তু একটি বিশাল সংখ্যক মানুষ বেকার হয়েছে। অন্যদিকে নতুন কর্মসংস্থানেরও কিন্তু কোনো সুযোগ হয়নি, যেহেতু তারা কোনো নতুন উন্নয়ন প্রকল্প শুরু করেনি। এবার যদি আমি আপনাদের একটু রাজনৈতিক অঙ্গনের দিকে তাকাতে বলি, 2024 অগস্টের পর থেকে জুলাই সন্ত্রাসীদের মবের দ্বারা 332 জন এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে কারা হেফাজতে 206 জন, মোট 538 জন আওয়ামী লীগের নেতাকর্মী সাপোর্টার মৃত্যুবরণ করেছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন 73 জন আওয়ামী লীগের নেতাকর্মী। এছাড়াও 129 জন সংসদ সদস্য, মন্ত্রী, উপদেষ্টা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখনো জেলে আটকে রয়েছেন এবং আওয়ামী লীগের মাঠ পর্যায়ের হাজার হাজার তৃণমূলের কর্মী ও সাপোর্টাররা জেলে আছেন, হাজার হাজার। এদের সাথে আপনি যোগ করবেন হাজার হাজার আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা, সাপোর্টাররা আজ বহুদিন ধরে প্রাণ ভয়ে ঘর ছাড়া। এখন 7 নম্বর শ্রেণীটি হলো গত 16 মাসে মবের শিকার হয়ে সাধারণ জনগোষ্ঠীর কথা বলছি, রাজনৈতিক দলগুলোর বাইরে। এই সাধারণ জনগোষ্ঠী মবের শিকার হয়ে, বিপুল সংখ্যক মানুষ মবের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে অথবা আজীবনের জন্য পঙ্গু বা অচল হয়ে গিয়েছে। 8 নম্বরে, এবং বারবার আমি যে কথাটি অনেকবার বলেছি, যাদের কথা অনেকবার বলেছি, তারা হলো গাজী টাওয়ারে পুড়ে যাওয়া 280 জন মানুষের কথা এবং গাজী টাওয়ার পুড়ে যাওয়ার কারণে 2300 শ্রমিকের কর্মহীন হয়ে যাওয়ার কথা। তো এই যে 8টি শ্রেণীর কথা আমি বললাম যারা কর্মহীন হয়ে পড়েছে, এদের 80-90 ভাগই আমরা ধরে নিতে পারি তাদের পরিবারের আয় রোজগারমূলক মানুষটি, এবং কোনো পরিবারের একমাত্র আয় রোজগার করে সেই মানুষটি। আমি মন্ত্রী, এমপি এবং বড় নেতাদের কথা বাদই দিলাম, কারণ তাদের হয়তো ওরকম ইকোনমিক সাপোর্ট আছে যে তাদের অনুপস্থিতিতে তাদের পরিবারটি চলতে পারছে, কিন্তু অন্য সব পরিবারগুলোর কথা যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু এখন একটি কঠিন দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা পোশাক কারখানাগুলোতে কথা যদি আপনাদের একটু বলি, পোশাক কারখানাগুলোতে বা ক্ষুদ্র ও কুটির শিল্পের একটি বড় সংখ্যক শ্রমিক ছিল নারী। তাহলে আমরা বলতে পারি যে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ কমে গেছে এবং তার ফলে তার নিরাপত্তার ঝুঁকিও বেড়েছে, তাই না? তারপর ধরুন এই নিম্নবিত্ত শ্রমিকেরা কিংবা কারখানার যেই মধ্য কর্মকর্তা কর্মচারীদের কথা বললাম, মধ্যবিত্ত শ্রেণীটি, এরা সবাই কিন্তু ঢাকা শহরে অথবা আমাদের জেলা শহরগুলোতে একটি গদবাঁধা জীবনে অভ্যস্ত ছিল। তারা তাদের সামর্থ্য অনুযায়ী বাচ্চাদের বিভিন্ন স্কুলে পাঠাতো, অনেকে চাকরি থেকে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে টাকা পাঠাতেন, অনেকের উপরে ছিল মুমূর্ষু কোনো আপনজনের চিকিৎসার ভার, তাই না? অথবা ধরুন যে এদের বাচ্চাদের নিয়মিত স্বাস্থ্য সেবারও বা কি অবস্থা, কি হচ্ছে সেখানে। শুনেছি বেশিরভাগ শ্রমিকই নাকি গ্রামে চলে গেছে, কিন্তু গ্রামে কি কাজ আছে জানি না আমরা। এবং এই পরিস্থিতিতে যখন মানুষ দ্রব্যমূল্যের চড়া দাম এবং মুদ্রাস্ফীতির ব্যাপারটার মধ্যে পড়ে, তখন কেমন থাকে পরিবারগুলো?
আলোচনার প্রথমেই বলেছিলাম আপনাদের, মনে আছে কিনা, যে মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের অনেক দিনের সমস্যা, কিন্তু আপনার চাকরি আছে বা কাজ আছে, সে অবস্থায় মুদ্রাস্ফীতি, এবং আপনি বেকার, আপনার পরিবারের একমাত্র আয় রোজগার করে যে ব্যক্তিটি সে বেকার, আপনার পরিবারের কোনো ইনকাম নাই, সে অবস্থায় মুদ্রাস্ফীতি, সে অবস্থায় জিনিসপত্রের দাম, এই দুই অবস্থার পার্থক্য কিন্তু অনেক। এ কারণেই বলছিলাম এই সরকারের আমলের মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য কেন আগের সময়গুলোর তুলনায় বা আগের সরকারের তুলনায় মরণঘাতী। তো দেশের অর্থনীতি যখন ঠিক থাকে না তখন কি হয়? সমাজে অরাজকতা বাড়ে, পুরো সোশ্যাল ফ্যাব্রিক বা সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে, চুরি ডাকাতি বাড়ে, খুন খারাপি বাড়ে, আত্মহত্যা বাড়ে, এবং সেটাই কিন্তু আমাদের দেশে বর্তমানে হচ্ছে। করোনা পরবর্তী বছরগুলোর তুলনায় দেশে এখন বেকারত্ব বেড়েছে 1 থেকে 1.5%। দেশে অতি দারিদ্র্যের হার একটু খেয়াল করে শুনবেন, 2010-এ ছিল 17.6%, সেটি কমতে কমতে 2022-এ এসে 5.6% হয়েছিল, কিন্তু 2024-এর পরে সেটি বেড়ে 9.4% হয়েছে। মানে বুঝে দেখুন, 5.6 থেকে 9.4% হয়েছে। 2025-এর হিসাবটি এখনো আমার কাছে নেই, এটি আরো বেড়েছে। এর অর্থ কি দাঁড়ায় জানেন? 60 লক্ষ মানুষ অতি দারিদ্র সীমার নিচে চলে গেছে। বিশ্ব ব্যাংকের মতে আরো 6.20 কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে আছে, যা আমাদের মোট জনসংখ্যার কিন্তু 1/3, তাই না? মানে 1/3 বিশ্বব্যাংক আরো বলেছে আগামী 5 বছরে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হবে বাংলাদেশ। এদিকে আমরা যদি দেশের অর্থনীতির মূল কাঠামোগুলোর দিকে তাকাই, আমরা দেখি যে বর্তমান সরকার রেকর্ড পরিমাণ রাজস্ব ঘাটতিতে আছে, রেকর্ড পরিমাণ রাজস্ব ঘাটতি। হ্যাঁ, এখন এখন ধরুন উন্নয়নমূলক কাজগুলো যদি থেমে থাকে, না হয়, বড় ব্যবসায়ীরা অতিরিক্ত সুদের কারণে যদি ব্যাংক ঋণ না নেয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে রাজস্ব কোথা থেকে আসবে? এই রাজস্ব বাড়ানোরই একটা মরণঘাতী পদক্ষেপ ছিল দ্রব্যমূল্য বাড়ানো এবং সেবার মূল্য বাড়ানো, যা আমার আপনার উপর, বিশেষ করে চাকরি হারানো মানুষগুলোর উপরে পড়েছে, মানে মরার উপর খাড়ার ঘা হিসেবে পড়েছে। এদিকে আমাদের মোট ব্যাংক ঋণ এখন 6 লক্ষ কোটি টাকা, আমাদের বিদেশি ঋণ বেড়ে $112 বিলিয়ন, মাথাপিছু ঋণ বেড়ে এখন 77,433 টাকা। এখন রাজস্ব ঘাটতি একটু একটু বুঝে দেখুন যে রাজস্ব ঘাটতি, ব্যাংক ঋণ, বিদেশি ঋণ, মাথাপিছু আয়, রিজার্ভ, এই সব কিছুরই বাড়া কমা নির্ভর করে একটি চলমান অর্থনীতির উপর। ঠিক আছে? অনেক সময় দেশে যখন অনেক উন্নয়নমূলক কাজ হতে থাকে, অনেক দেশি বিদেশি বিনিয়োগ হতে থাকে, নানা দেশের সাথে শিল্পাঞ্চল নগরী প্রকল্প চুক্তি হয়, তখন আপনার বিদেশি ঋণ বা মাথাপিছু আয় যদি বাড়ে, সেটি কিন্তু পজিটিভ সাইড, নেগেটিভ না। ঠিক আছে? কিন্তু যখন দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, আমদানি রফতানিতে বিরাট ভাটা পড়ছে, ভারত, চীন, রাশিয়া, জাপানের মতো দেশগুলো ঋণের কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না এখন পর্যন্ত, যা যা সবসময় আমাদের এনশিওর্ড ছিল, তখন বিদেশি ঋণ বেড়ে যাওয়া, মাথাপিছু ঋণের বোঝা বেড়ে যাওয়া, রাজস্ব ঘাটতি, সবকিছুই আপনার জন্য, মানে আমার দেশের জন্য নেগেটিভ। তো এর মধ্যে আমরা আবার কি দেখছি? রিজার্ভ বাড়ছে, স্রোতের মতো রেমিটেন্স আসছে, কয়েক কোটি ডলার কেনা হলো, কয়েক কোটি টাকা ছাপানো হলো, কিন্তু ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আমদানি রফতানি, এই সব কিছু যদি থেমে থাকে, তাহলে আমার বড় রিজার্ভ দিয়ে কি হবে? এই অবস্থায় পরিত্রাণ কি নির্বাচনের পরে হবে? গত 16 মাসে একটু একটু করে শেষ করে দেওয়া সবকিছু কি আলাদিনের চেরাগ দিয়ে হঠাৎ করে কেউ এসে ঠিক করে দিতে পারবে? পারবে না। বরং অর্থনীতিকে ধ্বংস করার যে খেলা শুরু হয়েছিল,
সেটিকে থামানো কিন্তু অত সহজ হবে না। সুতরাং আ সামনে কি আসছে? আপনারা রেডি থাকুন। সামনে কঠিন সময় আসছে। কঠিন সময়।